ডিয়ার স্টুডেন্টস, আমরা ক্লাস 12 এর জন্য ওয়ান শট ভিডিও আলোচনা করছিলাম এবং এর আগে আমি দুটো ওয়ান শট ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি ইলেকট্রোস্ট্যাটিক্স এর উপর। তো আমরা এখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছি বেসিক্যালি প্রথম ভিডিওতে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তড়িৎ আধান এবং কুলম্বের সূত্র। নেক্সট ভিডিওতে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতেও ভুলো না। তাহলে কি হবে, তোমাদের এই যে রেসপন্স, সেই রেসপন্স থেকে আমি ইন্সপায়ার হব ভিডিও বানানোর জন্য নতুন নতুন। ওকে, তো dear students, welcome to this YouTube channel and this is Prasanjit Malik, PGT Physics teacher of Kendriya Vidyalaya। তোমরা জানো যে এই চ্যানেলের মাধ্যমে আমি কিভাবে একটার পর একটা ওয়ান শট ভিডিও আপলোড করে চলেছি ফর ক্লাস 12 ফিজিক্স। তো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হও তাহলে অবশ্যই এই চ্যানেলটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে। এখনই যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করব ইলেকট্রিক ডাইপোল। এর আগের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে পড়েছিলাম, ইলেকট্রিক ফিল্ড লাইন সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে পড়বো। তাহলে প্রথমে যে কোশ্চেনটা আসবে অবশ্যই যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু আসলে কি? দেখো, এই তড়িৎ দ্বিমেরুর সঙ্গে তোমরা যে এখনই মানে এই ইলেকট্রোস্ট্যাটিক্সে প্রথম পরিচিত হচ্ছে এমন নয়। এই তড়িৎ দ্বিমেরু সম্পর্কে তোমরা এর আগেও পড়েছো, কেমিস্ট্রিতে তোমরা ইউজও করেছো। যে কোনো একটা জৈব যৌগের বা কোনো একটা অজৈব যৌগের যদি দুটো পরমাণু মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকে, অর্থাৎ একটা যদি প্লাস একটা যদি মাইনাস হয় তাহলে সেখানে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়। সেই ডাইপোল মোমেন্টের ডাইপোল মোমেন্ট কত সেটাও তোমরা নির্ণয় করেছো বাই ইউজিং ভেক্টর সাম। হ্যাঁ, তোমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে যেমন এটা ছিল তেমনি অর্গানিক কেমিস্ট্রিতেও এটা ইউজ হয়। তো আজকে আমরা বেসিক্যালি এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আসলে কি সেটা পড়বো। ফিজিক্সের এটা একটা টপিকস। বেসিক্যালি এই ইলেকট্রিক ডাইপোলের কনসেপ্ট ইউজ হয় মলিকুলার ফিজিক্সে বা মলিকুলার কেমিস্ট্রিতে। ওকে, তাহলে দেখো বেসিক্যালি ইলেকট্রিক ডাইপোল কি না, দুটো আধান মান যাদের একই হবে কিন্তু নেচার অপোজিট হবে, অর্থাৎ একটা প্লাস এবং একটা মাইনাস আধান যদি একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে একটা সিস্টেম গঠন করে তখন তাকে আমরা ইলেকট্রিক ডাইপোল বলবো। অর্থাৎ যদি একটা মাইনাস কিউ চার্জ হয় এবং একটা প্লাস কিউ চার্জ হয়, সাপোজ মনে করো এদিকে একটা মাইনাস কিউ চার্জ রয়েছে আর এই পাশে একটা প্লাস কিউ চার্জ রয়েছে, তাহলে এরা একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে যে সিস্টেমটা গঠন করেছে এটাকে আমরা ইলেকট্রিক ডাইপোল বলতে পারি। এবং এই দুটো আধানের মধ্যে যে ডিসটেন্স সেটাকে আমরা বলবো লেন্থ অফ দ্য ডাইপোল। সেটাকে সাধারণত 2l ধরা হয় হিসাবের সুবিধার জন্য, যাতে করে যে মিড পয়েন্ট পর্যন্ত এই ডিসটেন্স সেটা যাতে l হয়। ওকে, তো এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। এখন এই ইলেকট্রিক ডাইপোল স্ট্রেংথ কতটা এটা পরিমাপ করার জন্য আমরা একটা ভৌত রাশিকে ইন্ট্রোডিউস করব, ফিজিক্যাল কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করব, যেটাকে বলা হয় ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তো ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডেফিনেশন কি, যেটাকে পি দিয়ে সাধারণত প্রকাশ করা হয়। এটা বেসিক্যালি একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু এর যে ম্যাগনিটিউড মান সেটা হচ্ছে এই দুটো আধানের মধ্যে যে কোনো একটা আধান ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ কিউ ইন্টু 2l। এটা যদি আমরা লিখি এইভাবে লিখতে পারি 2ql, তাহলে হচ্ছে পি। এখন দেখো এই পি এর অভিমুখ, যেটা কনভেনশনালি আমরা পি এর যে অভিমুখ ইউজ করি সেটা হচ্ছে মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে। অর্থাৎ যদি আমরা পি ভেক্টর বলি তাহলে 2q ইন্টু l ভেক্টর হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করছি সেই কোঅর্ডিনেট সিস্টেমে আমরা প্লাস কিউ আধানের যে পজিশন সেটা উইথ রেসপেক্ট টু মাইনাস কিউ বলছি, তার মানে এল ভেক্টরের যে ডাইরেকশন সেটা এইদিকে হবে। তাহলে এল ভেক্টর ডাইরেকশন পজিশন অফ প্লাস কিউ উইথ রেসপেক্ট টু মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে এল ভেক্টর ডাইরেকশন হবে। আর পি ভেক্টর যেহেতু এল ভেক্টরের প্যারালাল, তাহলে পি ভেক্টর ডাইরেকশন ওইদিকে হবে। তাহলে কনভেনশনালি আমরা মাইনাস কিউ থেকে প্লাস কিউ আধানের দিকে আমরা ডাইপোল মোমেন্টের যে অভিমুখ সেটা ধরে নিই, এবং অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি। এবং এখানে তোমরা খেয়াল রাখবে সবসময় মাইনাস কিউ আধানটাকে লেফট সাইডে রেখে ক্যালকুলেশন করা হয়। এটা অনেক সময় স্টুডেন্টদের মধ্যে কনফিউশন হয়ে যায়। অনেক সময় কি হয়, এটা খেয়াল করে না, আর পরীক্ষাতে কি করে, পরীক্ষাতে প্লাস কিউটাকে এইদিকে লিখে মাইনাস কিউটাকে ওইদিকে লিখে দিয়ে তাদের যে পরিচিত ক্যালকুলেশন তার সঙ্গে যখনই কিছুটা আলাদা চলে আসে
তখন তারা ভাবে যে আমি কোথাও ভুল করছি, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়, ওটাও ঠিক হবে। কেউ রেফারেন্স পয়েন্ট এদিকেও প্লাস কিউ এদিকেও মাইনাস কিউ রাখতে পারে, যে রেজাল্ট গুলো আসবে এইদিকে মাইনাস কিউ এদিকে প্লাস কিউ রেখে যে রেজাল্ট গুলো আসবে, যদি এইদিকে প্লাস কিউ ওইদিকে মাইনাস কিউ রাখা হয় তাহলে রেজাল্ট গুলো সব নেগেটিভ আসবে। সেটা চিন্তার কিছু কারণ নেই, ভুলও নয়, কিন্তু একই রকম ভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করবে। তাহলে কনভেনশনালি যেটা করা হয় সাধারণত এদিকে মাইনাস কিউ এদিকে প্লাস কিউ রাখা হয় এবং ডাইরেকশন মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে। তাহলে এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। তাহলে এই ডাইপোল মোমেন্টে যদি আমরা ইউনিট বলি এসআই ইউনিট, তাহলে কি হবে, এটা কিউ যদি কুলম বলি এটা মিটার, তাহলে কুলম মিটার হচ্ছে যে এসআই ইউনিট। তাহলে পি এর যে সিজিএস ইউনিট হবে সেটা অবশ্যই স্ট্যাট কুলম ইনটু সেন্টিমিটার। আর এর যদি আমরা মাত্রা বলি, আমি প্রথমেই বলেছিলাম যখনই আমরা কোনো নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো তখন প্রথম কাজ হবে আমাদের ইউনিট ডাইমেনশন নির্ণয় করা। তাহলে দেখো কিউ যদি মাত্রা বলি আই ইন্টু টি, আর এল এর মাত্রা তো এল, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি এল আই টি বা এম জিরো এল আই টি, এইভাবে লেখা যেতে পারে। তাহলে এটা হচ্ছে যে ডাইপোল মোমেন্টের ডাইমেনশন, এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের সিজিএস এবং এসআই ইউনিট। ওকে, এখন দেখো আমাদের যেটা মেন উদ্দেশ্য এখানে, বেসিক্যালি তো আমরা ইলেকট্রিক ফিল্ড পড়ছি, তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই যে ডাইপোল সিস্টেমটা রয়েছে এই ডাইপোল সিস্টেমটার জন্য বিভিন্ন জায়গায় যে ইলেকট্রিক ফিল্ডের মান সেগুলো নির্ণয় করা। তাহলে দেখো এই ডাইপোলের জন্য হতে পারে, এই ডাইপোলের অক্ষের উপর বিভিন্ন পয়েন্ট আমরা নির্ণয় করবো, তারপর দুটো স্পেশাল পয়েন্ট রয়েছে। যেমন এই ডাইপোলের যে অক্ষ অর্থাৎ মাইনাস কিউ এবং প্লাস কিউ যে লাইন জয়েনিং, এর উপরে যদি আমরা কোনো একটা পয়েন্ট নিই তখন সেটাকে আমরা বলবো অ্যাক্সিয়াল পয়েন্ট, এবং যদি এর মধ্য বিন্দু তার সাপেক্ষে পারপেন্ডিকুলার এখানে কোনো একটা পয়েন্ট নিই সেটাকে আমরা বলবো লম্ব সমদ্বিখণ্ডকের উপর। অর্থাৎ আমাদের এই দুটো স্পেশাল পয়েন্ট আছে, প্রথমে দুটো স্পেশাল পয়েন্টে এই ইলেকট্রিক ডাইপোলটার জন্য ডাইপোল মোমেন্ট নির্ণয় করব, অ্যাক্সিয়াল পয়েন্ট এবং পারপেন্ডিকুলার পয়েন্টে। তারপর আমরা একটা জেনারেল পয়েন্টের জন্য নির্ণয় করব। ওকে, তাহলে আমরা দেখি প্রথমে যে ডাইপোল মোমেন্ট যেটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট সেটা অ্যাক্সিয়াল পয়েন্টে কত হয়। মানে সাপোজ ধরে নাও যে এটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল পয়েন্ট, এখন পারপেন্ডিকুলার পয়েন্টটাকে ছেড়ে দাও, মনে করো অ্যাক্সিয়াল পয়েন্ট এটা হচ্ছে একটা পয়েন্ট পি, এখানে আমরা ডাইপোল মোমেন্ট বা ডাইপোল মোমেন্টের জন্য এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাইছি। আচ্ছা এই পয়েন্টটাকে পি না দেওয়াই ভালো হবে, কারণ এই পয়েন্টটাকে যদি আমরা পি দিই তাহলে ডাইপোল মোমেন্টের সময় অনেক সময় গুলিয়ে যেতে পারে। তাহলে এই পয়েন্ট যদি এ পয়েন্ট হয়, এই পয়েন্ট যদি বি পয়েন্ট হয়, এটাকে আমরা সি পয়েন্ট ধরে নিই, যে সি পয়েন্ট আমাদেরকে ডাইপোল মোমেন্ট, সি পয়েন্ট আমাকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে ডিউ টু দিস ডাইপোল। তাহলে সি পয়েন্টের ডিস্টেন্স আমরা এই মিড পয়েন্ট থেকে ধরে নেব, যে মিড পয়েন্ট থেকে আমরা ধরে নিচ্ছি সি পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে যে আর, মিড পয়েন্টটার সাপেক্ষে ধরবো। কোথায় যদি আমরা বলি ডাইপোলের কোন পয়েন্টটাকে রেফারেন্স পয়েন্ট ধরা হয়েছে, অবশ্যই মিড পয়েন্টটাকে। ডাইপোল থেকে কত দূরে আছে অক্ষের উপরে, তখন আমরা ডাইপোলের মিড পয়েন্ট থেকে কত দূরে আছে সেটাই বুঝবো। ওকে, তাহলে দেখো যদি আমি এখানে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাই তাহলে আমরা প্লাস কিউ থেকে ডিস্টেন্স জানা দরকার, তাহলে প্লাস কিউ থেকে এই ডিস্টেন্সটা কত হবে। দেখো যদি আমরা দেখি যে এই ডিস্টেন্সটা এইখান থেকে প্লাস কিউ থেকে এই ডিস্টেন্স কি করে পাওয়া যাবে, এইখান থেকে পুরো ডিস্টেন্স হচ্ছে আর, তার থেকে যদি আমরা এল ডিস্টেন্সটাকে বাদ দিয়ে দিই তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাবে আর মাইনাস এল। তার মানে প্লাস কিউ থেকে সি বিন্দুর দূরত্ব অর্থাৎ ফিল্ড পয়েন্টের দূরত্ব আর মাইনাস এল। আর যদি মাইনাস কিউ থেকে দেখি তাহলে দেখো মাইনাস কিউ আধান থেকে কত ডিস্টেন্স হবে, প্লাস কিউ আধান থেকে ডিস্টেন্স হচ্ছে আর মাইনাস এল। তাহলে মাইনাস কিউর জন্য আর এখান পর্যন্ত আর প্লাস এটা এল, তাহলে আর প্লাস এল বলতে হবে। দেখো মাইনাস কিউ থেকে ডিস্টেন্স এখান অব্দি এল প্লাস আর, তার মানে মাইনাস কিউ থেকে যে ডিস্টেন্সটা হবে সি বিন্দু, সেই ডিস্টেন্সটা হয়ে যাবে আর প্লাস এল, আর প্লাস কিউ থেকে হয়ে যাবে আর মাইনাস এল। তাহলে দেখো সি বিন্দু যদি আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাই, প্রথমে প্লাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে, তারপরে মাইনাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে অ্যাকর্ডিং টু সুপারপজিশন প্রিন্সিপাল। তাহলে প্লাস কিউর জন্য যদি আমি ইলেকট্রিক ফিল্ডকে E1 বলি, প্লাস কিউর জন্য যদি আমরা E1 বলি, তাহলে সেই E1 ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কত হবে, দেখো 1/4 পাই এপসিলন নট ইনটু বিন্দু ধানের জন্য কত হয় কিউ বাই ডিস্টেন্স স্কয়ার, তাহলে কিউ ডিভাইড বাই ডিস্টেন্স হচ্ছে কত আর মাইনাস এল, তাহলে আর মাইনাস এল তার হোল স্কয়ার। এবং দেখো এর ডাইরেকশনটা কোন দিকে হবে, এর ডাইরেকশনটা হচ্ছে বি থেকে সি বরাবর, মানে এই বরাবর হবে। দেখো প্লাস কিউ আধান আছে, তাহলে প্লাস কিউ আধান এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করবে, এখানে যদি আমরা একটা টেস্ট চার্জ রাখি, টেস্ট চার্জের উপর ফোর্স কোন দিকে হবে, এই বরাবর হবে। তাহলে E1 ভেক্টরের যে ডাইরেকশন সেটা আমরা বলতে পারি এই বরাবর হবে E1 এর জন্য। কিন্তু দেখো যখন মাইনাস কিউ আধানের ক্ষেত্রে বলবো, মাইনাস কিউ আধান কি করবে, এখানে টেস্ট চার্জকে এই দিকে আকর্ষণ করবে, তাহলে সেক্ষেত্রে E2 যে ডাইরেকশন হবে সেটা কিন্তু এই দিকে হবে, ভেবে দেখো।
তাই নয় কি? তাহলে E1 যদি বলি এর ডাইরেকশন হচ্ছে যে বিসি বরাবর, বিসি বরাবর, বিসি বরাবর। কিন্তু যদি আমরা E2 এর কথা বলি, E2 এর ক্ষেত্রে দেখো এটা হয়ে যাবে 1/4πε0, চার্জের মান তো কিউই আছে, আর প্লাস এল তার হোল স্কয়ার। এই ডিসটেন্স, এই ডাইরেকশনটা কিন্তু সি থেকে বি এর দিকে, তাহলে সিবি বরাবর আমরা বলতে পারি অ্যালং সিবি, সিবি বরাবর। এখন দেখো নেট ইলেকট্রিক ফিল্ড যদি আমরা বলি, নেট ইলেকট্রিক ফিল্ড ই যদি বলি, তাহলে দেখো আমাদের দেখতে হবে এই দুটো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনটার মান বেশি। এখানে দেখো নিচে আর প্লাস এল আছে আর এখানে নিচে আর মাইনাস এল আছে, তাহলে যদি হরটা বড় হয় তাহলে নিশ্চয়ই এর মানটা ছোট হবে। তাহলে E1 হচ্ছে যে গ্রেটার দেন E2, তাহলে E1 যদি গ্রেটার দেন E2 হয় তাহলে ফাইনাল হয়ে যাবে E1 মাইনাস E2। তাহলে যদি এর মানটা আমরা নির্ণয় করি, দেখো E1 মাইনাস E2 করি, দেখো Q আপন 4πε0 তো কমন এখানে রয়েছে, E1 এর মানটাকে পুট করে দাও 1/r মাইনাস এল তার হোল স্কয়ার মাইনাস হয়ে যাবে 1/r প্লাস এল তার হোল স্কয়ার। এইটাকে যদি আমরা একটা সিম্পল ক্যালকুলেশন করি, Q/4πε0 ইনটু দেখো এটা লসাগু হয়ে যাবে r স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার নাকি, আর এখানে হয়ে যাবে r প্লাস এল তার হোল স্কয়ার মাইনাস r মাইনাস এল তার হোল স্কয়ার। এবং বুঝতে পারছো এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার 4ab এর সূত্র। তাহলে Q/4πε0 এটা হয়ে যাবে 4ab, মানে হয়ে যাবে 4rl ডিভাইড বাই নিচে রয়েছে r স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার, r স্কয়ার মাইনাস এল স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এইটা হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড। দেখো এই ইলেকট্রিক ফিল্ডের যে ম্যাগনিটিউডটাকে এটা আমরা p দিয়ে প্রকাশ করতে পারি, কারণ p সমান 2ql, এখানে 2ql এর জায়গায় যদি আমরা p বসিয়ে দিই তাহলে ওটা p দিয়ে প্রকাশিত হয়ে যাবে। দেখো কিভাবে আমরা বলতে পারি সেটা, তাহলে ফাইনাল যে ইটা হবে দেখো সেটা হচ্ছে 1/4πε0, এভাবে যদি আমরা লিখি 1/4πε0 2 ইনটু দেখো 2ql লিখতে পারি, 2ql ইনটু r, বেসিক্যালি কত আছে 4qrl, দেখো 4qrl টাকে আমরা এইভাবে লিখতে পারি ডিভাইড বাই r স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার। এবারে 2ql টা হচ্ছে যে p, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি 1/4πε0 ইনটু 2pr upon r স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার। সো দিস ইজ E। এটা হচ্ছে নেট ইলেকট্রিক ফিল্ড এবং এর ডাইরেকশন কোন দিকে হবে, বড়টার দিকে হবে, E1 এর দিকে হবে, তার মানে BC বরাবর অ্যালং BC, এর ডাইরেকশনটা হবে অ্যালং BC, ফাইনাল যে ইলেকট্রিক ফিল্ডটা হবে। এখন দেখো এই যে ইলেকট্রিক ফিল্ডের কথাটা আমরা বলছি, এখানে যে ডিসটেন্স L, এই L ডিসটেন্সটা যদি খুব ছোট হয় তাহলে সেটা শর্ট ডাইপোল। এবং দেখো আমি একটু আগে বলছিলাম যে এই ডাইপোল মোমেন্টের যে ইউজ সেটা বেসিক্যালি মলিকুলার ফিজিক্স বা মলিকুলার কেমিস্ট্রিতে রয়েছে, যেখানে অনেক সময় ওই ডাইপোল মোমেন্টের যে দৈর্ঘ্যটা হবে সেটা জাস্ট বন্ড লেন্থ মানে অ্যাংস্ট্রম অর্ডারে থাকবে, মানে বুঝতে পারছি এই লেন্থটা খুব ক্ষুদ্র হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে শর্ট ডাইপোল বা ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু বলবো। তাহলে এল যদি খুব ক্ষুদ্র হয়, এল স্কয়ার তার থেকেও ক্ষুদ্র হবে, তখন এই টার্মটাকে আমরা নেগলেক্ট করতে পারি, এল স্কয়ার টার্মটাকে, মানে আমরা বলতে পারি যে কোন ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য, ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য কি হবে, দ্বিমেরুর জন্য আর যেটা সেটা হচ্ছে যে ভেরি ভেরি গ্রেটার দেন এল, এল এর থেকে অনেক বড় বা এলটা অনেক ছোট। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে আর স্কয়ার মাইনাস এল স্কয়ার টার্মটা আছে এটাকে প্রায় ইকুয়াল টু আর স্কয়ার লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখো এই এক্সপ্রেশনটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে, ই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/4πε0 ইন্টু 2pr আপন r টু দা পাওয়ার 4, তাহলে একটা আর কেটে গেলে 1/4πε0 ইন্টু 2p বাই r কিউব, r কিউব। এটা হচ্ছে এক্সিয়াল পয়েন্টের রেজাল্টটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, ই এক্সিয়াল that is equal to 1/4πε0 into 2p upon r cube, and this is the final result at axial point শর্ট ডাইপোলের জন্য। এবং অনেক সময় জন্য বলা হয় যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা প্রপোর্শনাল টু 1/r3, এটা অনেক সময় এমসিকিউ কোশ্চেনে আসে, কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা হচ্ছে 2p upon r3, আর যদি এটা শর্ট ডাইপোল না হয় তাহলে 2pr upon r স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডের কথা বলছি এটা কোথায়, এক্সিয়াল পয়েন্টে। সিমিলারলি আমরা একটা রেজাল্ট বের করতে পারবো যে যদি সেটা
পারপেন্ডিকুলার কোনো পয়েন্টে হয়, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হয়, সেক্ষেত্রে কত হবে দেখো, সেটাও আমরা সিম্পল ক্যালকুলেশন করতে পারবো। তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্সটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট টপিকস লিখে ফেলি যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর, অর্থাৎ পারপেন্ডিকুলার পয়েন্ট আমরা বলতে পারি, বা লম্ব সমদ্বিখণ্ডকের উপর। তোমরা কিন্তু পেন খাতা নিয়ে বসবে, ওকে? শুধুমাত্র দেখে গেলে বা শুনে গেলে হবে না, ক্লাস নোটসও করতে হবে। আর একটা কথা আমি বলে দিই, তোমরা যদি ডিটেলস হ্যান্ড রিটেন নোটস চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা অ্যাড হয়ে যাও, এবং টেলিগ্রাম চ্যানেলের যে লিংক সেটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওকে? তাহলে এই ডায়াগ্রামটাকে আমরা একটু মডিফাই করব, কারণ আমার এখন এই ডিস্টেন্স গুলো তো প্রয়োজন নেই, কারণ এখন পয়েন্ট আর এক্সিয়াল পয়েন্ট নয়, পয়েন্ট এখন পারপেন্ডিকুলার পয়েন্ট। তাহলে এই ডিস্টেন্স গুলো আমার লাগবে না, তাই তো? তাহলে পারপেন্ডিকুলার পয়েন্ট মানে ছবিটা আমি রিড্র করি, পারপেন্ডিকুলার পয়েন্ট মানে হচ্ছে উপরে, দেখো। তাহলে এই বরাবর যদি আমাদের এখানে যদি মাইনাস কিউ থাকে, এখানে যদি প্লাস কিউ থাকে, এটা যদি আমার মিড পয়েন্ট হয়, তাহলে এইখান থেকে আর ডিস্টেন্সে এইখানে কোথাও একটা পয়েন্ট রয়েছে, হ্যাঁ? তাহলে এই দিকটা হবে এল, এই দিকটা হবে এল। তো দেখো মাইনাস কিউ থেকে এই ফিল্ড পয়েন্টের ডিস্টেন্স আর প্লাস কিউ থেকে যে ফিল্ড পয়েন্টের ডিস্টেন্স সেটা সেম হবে, এবং সেটা অবশ্যই এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ। তাহলে এটা স্কয়ার রুট অফ আর স্কয়ার প্লাস এল স্কয়ার, এই পাশে হয়ে যাবে দেখো স্কয়ার রুট অফ আর স্কয়ার প্লাস এল স্কয়ার। তাহলে এইখানে যে ফিল্ড পয়েন্টটা রয়েছে সেই ফিল্ড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে দেখো। দেখো ইলেকট্রিক ফিল্ডের যে ম্যাগনিটিউড সেটা সেম হবে, কারণ মান হচ্ছে যে সমান আধানগুলোর, আর ডিস্টেন্সও হচ্ছে যে সমান। তাহলে সমমানের আধানের সমান দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড একই হবে, কারণ কিউ বাই আর স্কয়ার, কিউ সেম ডিস্টেন্সও সেম। তাহলে অভিমুখ আলাদা হবে। দেখো যদি প্লাস কিউ আধানের ক্ষেত্রে বলি, তাহলে প্লাস কিউ আধানের ক্ষেত্রে তো ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ এই দিকে হয়, আর মাইনাস কিউ আধানের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কিন্তু এই পাশে হবে। তাহলে দেখো যদি আমরা এই অ্যাঙ্গেল গুলোকে থিটা বলি, সাপোজ ফর ক্যালকুলেশন পারপাস আমরা এই অ্যাঙ্গেল গুলোকে থিটা ধরলাম, তাহলে প্লাস কিউর জন্য যদি এইদিকে আমরা বলি E1 আর মাইনাস কিউর জন্য E1 এই হবে, কারণ ম্যাগনিটিউডটা সেম, তাহলে E1 এই লিখছি দুটোর ক্ষেত্রে, নেটটাকে আমরা E লিখবো, ঠিক আছে? তাহলে দেখো এই E1 কে যদি আমরা দুটো উপাংশে ভাগ করি, তাহলে এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, তাই নয় কি? এই অ্যাঙ্গেলটা থিটা হবে, আবার এই অ্যাঙ্গেল যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, দুটোই সমান অ্যাঙ্গেল হবে। দেখো সিম্পল জিওমেট্রি। তাহলে E1 এর দুটো উপাংশ পাবো, এই দিকে কত হবে দেখো E1 cos থিটা, আর এই দিকে হয়ে যাবে E1 sin থিটা। তেমনি এই E1 টার ক্ষেত্রে কি হবে দেখো, এই দিকে হয়ে যাবে E1 cos থিটা, আর নিচের দিকে হয়ে যাবে E1 sin থিটা, E1 sin থিটা, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি হবে না, দুটো আধানের জন্য যে দুটো ইলেকট্রিক ফিল্ড, তাদের যে পারপেন্ডিকুলার যে উপাংশগুলো অর্থাৎ E1 sin থিটা এবং E1 sin থিটা কেটে যাবে, আর এই যে E1 cos থিটা E1 cos থিটা অ্যাড হয়ে যাবে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড বা লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা যদি বলি, যে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা হবে E, সেটা হচ্ছে ফাইনালি 2E1 cos থিটা। এবার E1 টা কত হবে, E1 যেটার ক্ষেত্রে খুশি ক্যালকুলেট করতে পারো। E1 হচ্ছে যে 1/4πε0 ইনটু আধানের মান q ডিভাইড বাই ডিসটেন্সের স্কয়ার। তাহলে ডিসটেন্সটা রুট আছে, স্কয়ার হয়ে গেলে রুটটা উঠে যাবে, তাহলে এটা হবে। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড ইজ মান 2 ইনটু 1/4πε0 ইনটু q আপন r স্কয়ার প্লাস l স্কয়ার, এটা তো অলরেডি ছিল। তাহলে cos থিটার মানটা লিখতে হবে, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে l, অতিভুজ হচ্ছে এটা, তাহলে l আপন স্কয়ার রুট অফ r স্কয়ার প্লাস l স্কয়ার। তাহলে দেখো কি হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1/4πε0 ইনটু 2ql ডিভাইড বাই r স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে e। এবার দেখো 2ql টা হলো p, তাহলে দেখো ফাইনালি e যেটা হবে এট পারপেন্ডিকুলার পয়েন্ট সেটা হচ্ছে 1/4πε0 ইনটু 2ql বাই 2ql টাকে আমরা p লিখবো, তাহলে p ডিভাইড বাই r স্কয়ার প্লাস l স্কয়ার
টু দ্য পাওয়ার 3/2। দেখো, এবং এই ক্ষেত্রে যে ডাইরেকশনটা হবে দেখো, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্টের যে ডাইরেকশন তার ঠিক উল্টো দিকে। আগের ক্ষেত্রে কি হয়েছিল দেখো, অক্ষের উপরে যখন আমরা করেছিলাম যে এইখানে একটা মাইনাস কিউ আধান আছে, এখানে একটা প্লাস কিউ আধান আছে, তাহলে এইখানে অক্ষের উপরে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হয়েছিল এই বরাবর, যেটা আসলে দেখো ডাইপোল মোমেন্টের অভিমুখ। তাহলে কি অক্ষের উপরে পয়েন্টটাতে যে নেট ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হবে এই ডাইপোলের জন্য, সেটা ডাইপোল মোমেন্টের যে অভিমুখ তার সঙ্গে একই দিকে। কিন্তু এইখানে দেখো নেট ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কিন্তু ডাইপোল মোমেন্টের অভিমুখের সঙ্গে সম্পূর্ণ উল্টো, 180 ডিগ্রি। এই পাশে আছে দেখো নেট ইলেকট্রিক ফিল্ড, ডাইপোল মোমেন্টের অভিমুখ এই দিকে। তাহলে অভিমুখটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, আগের মতো এখানে আমরা বলতে পারি যে যেহেতু দেখো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা কত হবে, অলমোস্ট ইকুয়াল টু আর স্কোয়ার হবে। কখন? যদি শর্ট ডাইপোল হয়। তাহলে শর্ট ডাইপোলের ক্ষেত্রে কত হবে মানটা দেখো, শর্ট ডাইপোলের ক্ষেত্রে মানটা তখন কত লিখতে পারি আমরা, তাহলে ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য দেখো আমরা অবশ্যই লিখতে পারি যে ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য E at perpendicular point equal to 1/4 pi epsilon naught into P upon, দেখো আর স্কয়ার টু দি পাওয়ার 3/2, এল স্কয়ারটা আমরা ক্যান্সেল করছি, তাহলে আর স্কয়ার টু দি পাওয়ার যদি 3/2 করি, 2 কেটে যাবে আর কিউব হয়ে যাবে। তাহলে ই পি হবে ফাইনালি দেখো 1/4 pi epsilon naught into P by আর কিউব। তাহলে এটা হলো পারপেন্ডিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি শর্ট ডাইপোল হয়। তাহলে এখানে কিন্তু শর্ট ডাইপোলের ক্ষেত্রে আমরা রিলেশনও পাবো, কারণ আমরা একটু আগে দেখেছিলাম যে এক্সিয়াল পয়েন্টে যে ডাইপোল মোমেন্টটা হয়, ইলেকট্রিক ফিল্ডটা হয়, সেটা হচ্ছে E = 1/4 pi epsilon naught into 2p by r cube। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। তাহলে এটা লিখতে পারি 2 into 1/4 pi epsilon naught into p by r cube, আর এটা হচ্ছে EP, তাহলে 2EP। তাহলে এখান থেকে আমরা এক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আর পারপেন্ডিকুলার পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড তার মধ্যে রিলেশন নির্ণয় করতে পারি ফর শর্ট ডাইপোল অনলি। বাট লং ডাইপোলের ক্ষেত্রে দ্য রিলেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। দ্যাট ইজ একটার নিচে আছে আর স্কয়ার প্লাস এল স্কয়ার টু দ্য পাওয়ার 3/2, আর একটার ক্ষেত্রে আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার। ওকে, তো এই রেজাল্টগুলো কিন্তু মনে রাখতে হবে, নট অনলি ফর দ্য লং ডাইপোল বাট অলসো ফর দ্য শর্ট ডাইপোল। শর্ট ডাইপোলের জন্য যেমন মনে রাখতে হবে, তেমন লং ডাইপোলের জন্য মনে রাখতে হবে, কারণ এগুলোর দিয়ে প্রবলেম আছে। ওকে, তাহলে দুটো পয়েন্ট আমরা অলরেডি দেখে ফেললাম। একটা পয়েন্ট হচ্ছে কি না অক্ষের উপরে পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। এখন যদি বলে দেয় যে পয়েন্টটা যদি যে কোনো পয়েন্ট হয়, এনি আরবিটারি পয়েন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে কত হবে দেখো। তাহলে যে কোনো বিন্দুতে যদি আমরা ডাইপোল মোমেন্ট নির্ণয় করতে চাই, সেই ডাইপোল মোমেন্ট আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, সেক্ষেত্রে আমরা এই দুটো রেজাল্টকে কাজে লাগাবো শর্ট ডাইপোলের ক্ষেত্রে, এবং এটা শর্ট ডাইপোলের ক্ষেত্রে নির্ণয় করবো। হ্যাঁ, ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য জেনারেল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। তাহলে সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে কি হবে, আমরা এই যে দুটো রেজাল্ট পেলাম এক্সিয়াল পয়েন্ট এবং পারপেন্ডিকুলার পয়েন্ট, এই দুটো রেজাল্টকে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে দেখো সাপোজ এটা হচ্ছে ডাইপোলটা, মেন ডাইপোল, এটা হচ্ছে মাইনাস কিউ আর প্লাস কিউ। হ্যাঁ, এই ডাইপোলটা আমাদের রয়েছে। তাহলে আমাদের একটা এটা মিড পয়েন্ট, এখান থেকে আমরা একটা জেনারেল পয়েন্টের কথা ভাবছি। দিস ইজ দ্য জেনারেল পয়েন্ট। যে জেনারেল পয়েন্টটা হচ্ছে যে, আমি আবার পি লিখবো না, পি মানে ডাইপোল মোমেন্ট, ডিস্টেন্স হচ্ছে আর, এবং এটা যে অ্যাঙ্গেলটা করে রয়েছে ডাইপোল মোমেন্টের সঙ্গে, ডাইপোল মোমেন্টের যে অভিমুখ পি এর যে অভিমুখ সেটা হচ্ছে এই বরাবর হচ্ছে পি এর অভিমুখ, পি ভেক্টর। পি ভেক্টরের সঙ্গে এই পয়েন্টটা যে ডিস্টেন্স ভেক্টর অর্থাৎ আর ভেক্টর, তার অ্যাঙ্গেল হচ্ছে যে থিটা। ওকে, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট আমরা বলতে পারি আর, থিটা। তাহলে দেখো আমরা এখানে টপিকস কি, আমাদের টপিকস হচ্ছে যে ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে আমরা এটা করতে পারবো, একটু নিচে করে নিয়ে যাবো এইখানে পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো এই পি ভেক্টরটাকে আমরা দুটো উপাংশে প্রথমে বিভক্ত করবো। তাহলে পি এর একটা উপাংশ এদিকে হয়ে যাবে দেখো পি কস থিটা, আর একটা উপাংশ এই বরাবর হবে পি সাইন থিটা। এইবার একটা বিষয় তোমরা লক্ষ্য করো, এই পয়েন্টটার জন্য দেখো একটা ডাইপোল ছিল, কিন্তু একটা ডাইপোলকে আমরা দুটো ডাইপোলে ভাগ করে নিয়েছি, পি সাইন থিটা আর পি কস থিটা। তাহলে এই যে পয়েন্টটার কথা বলছি, এই পয়েন্টটা দেখো পি কস থিটা ডাইপোলের জন্য
অক্ষের উপরে অবস্থিত, কিন্তু পি সাইন থিটা ডাইপোলের জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। কেন দেখো, আমরা যদি পি কস থিটা বলি, দেখো এটা যদি পি হয় তাহলে এই দিকের পয়েন্টটা কি হয়, অক্ষের উপরে, আর এই দিকের পয়েন্টটা হয় লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। তাহলে দেখো আমাদের এই পিটাকে ভুলে যাও, এই পিটাকে ভুলে আমরা দুটো পি করে নিয়েছি, একটা হচ্ছে পি সাইন থিটা, একটা হচ্ছে পি কস থিটা। তাহলে পি কস থিটার জন্য এই পয়েন্টটা কি আছে, এই পয়েন্টটা হচ্ছে যে দেখো অক্ষের উপরে। তাহলে অক্ষের উপরে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন বরাবর হয়, ওই বরাবরই হয় ইয়ে। কিন্তু দেখো এই পয়েন্টের জন্য আসলে, এই ডাইপোলটার জন্য আসলে এই পয়েন্টটা পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার পয়েন্টে ডাইপোল ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কি ছিল, ডাইপোলের অভিমুখের ঠিক অপোজিট। তাহলে এই দিকে হবে, তাহলে এটা হবে ইএ, এটা হবে ইপি। তাহলে এই দুটোর ভেক্টর সাম করতে হবে, দুটো পরস্পর সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে। ঠিক আছে, তার আগে আমরা মানটা লিখি। তাহলে ইএ মানে এক্সিয়াল পয়েন্টে যে ডাইপোল, যে ইলেকট্রিক ফিল্ড ছিল, তার এক্সপ্রেশন কি ছিল, এখন একটু আগে লিখলাম শর্ট ডাইপোলের জন্য 1/4πε0 ইন্টু 2p/r3, তাই নাকি 1/4πε0 ইন্টু 2p/r3। এখন দেখো এই পিটা আসলে কি, এই পিটা আসলে পি কস থিটা। তাহলে এক্সিয়াল পয়েন্টের জন্য পিটা আসলে পি কস থিটা, ইকুয়েশন নাম্বার। এবার দেখো যদি আমরা ইপি বলি, একটু আগে দেখলাম যে পারপেন্ডিকুলার পয়েন্টের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা ছিল 1/4πε0 ইন্টু p/r3, p/r3। তাহলে এখানে পি হচ্ছে পি সাইন থিটা, পি সাইন থিটা ডাইপোলের জন্য এটা পারপেন্ডিকুলার পয়েন্ট, তাহলে এটা হয়ে যাবে পি সাইন থিটা, ইকুয়েশন নাম্বার 2। তাহলে ফাইনাল যে নেট ইলেকট্রিক ফিল্ড হবে সেটা এই বরাবর হবে, এই বরাবর। তাহলে যদি আমরা মনে করছি এটা ই এর সঙ্গে আলফা কোণ করে রয়েছে, তাহলে দেখো ই কত হবে, নেট ইলেকট্রিক ফিল্ড ই হয়ে যাবে স্কয়ার রুট অফ ই এ স্কয়ার প্লাস ইপি স্কয়ার, তাই নাকি? তাহলে ই এর যদি ম্যাগনিটিউডের স্কয়ার করতে হবে, অর্থাৎ এটা স্কয়ার হবে। তাহলে দেখো যখন আমরা স্কয়ার করে যোগ করবো, একটা কথা ভেবে দেখো 1/4πε0 p/r3 কমন আছে, তাহলে সেটা এখানেও স্কয়ার হবে, এখানেও স্কয়ার হবে, সেটা বাইরে লিখে দাও একবার ফাইনালি। তাহলে দেখো p/4πε0r3, এটা কমন চলে যাবে, কমন নিয়ে বাইরে বেরিয়ে যাবে। রুটের ভিতরে কি থাকবে দেখো, এইখান থেকে থাকছে 2 cos থিটা তার স্কয়ার মানে 4 cos স্কয়ার থিটা, প্লাস দেখো এখানে কি রয়েছে sin থিটা তার স্কয়ার মানে sin স্কয়ার থিটা। এবার দেখো এটাকে আমরা sin বা cos এর আকারে লিখতে পারবো, অর্থাৎ sin স্কয়ার থিটাকে যদি আমরা 1 - cos স্কয়ার থিটা লিখে দিই, 1 - cos স্কয়ার থিটা লিখে দিই, তাহলে 4 cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা 3 cos স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে ফাইনাল এক্সপ্রেশন হবে দেখো p/4πε0r3 into square root of 3 cos square theta plus 1. So this is the final expression of electric field at any point. At any point, where the position of the point is r, theta. এখন যদি আমরা এইখান থেকে বলি যে এক্সিয়াল পয়েন্টটা কত, থিটা ইজ ইকুয়াল টু 0। দেখো থিটা তোমরা এখানে 0 বসিয়ে দাও, এটা জাস্ট এক্সিয়াল পয়েন্টে চলে আসবে। 3 + 1 4, 4 কে স্কয়ার রুট করলে 2, 2p/r3। আর যদি তোমরা পারপেন্ডিকুলার পয়েন্টে বলো তাহলে থিটা 90 ডিগ্রি বসিয়ে দাও, cos 90 0, তাহলে হয়ে যাবে p/r3 1/4πε0 ইনটু, মানে পারপেন্ডিকুলার পয়েন্টের জন্য হয়েছে, মানে এটা জেনারেল এক্সপ্রেশন এট এনি পয়েন্ট r, থিটা। ওকে, থিটার মান আমরা বসিয়ে আগের যে স্পেশাল কেসগুলো ছিল সেগুলোতে যেতে পারবো। ওকে, ক্লিয়ার? সো এই তিনটে পয়েন্ট কিন্তু বা এই তিনটে টপিক ডাইপোলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা কি না, ডাইপোলের জন্য অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ডাইপোলের জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ডাইপোলের জন্য এনি জেনারেল পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। These 3 topics are very important for your exam purpose. এবং প্রথম দুটো টপিকস তো খুবই ইম্পর্টেন্ট, অক্ষের উপরে এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, এবং যে রিলেশনটা ওদের মধ্যে ইএ এবং ইপি শর্ট ডাইপোলের ক্ষেত্রে। এই কোশ্চেনটা বরঞ্চ জেনারেল পয়েন্টের কোশ্চেনটা অনেক সময় পরীক্ষাতে আসে না, কিন্তু ওটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখো ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা যদি আমরা নির্ণয় করতে চাই, আমাদের আলফা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে দেখো এখানে আমরা ট্রায়াঙ্গেল ড্র করি, তাহলে দেখো এই আলফাটার সাপেক্ষে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি, এই লম্ব কত ইপি, ভূমি কত ইএ, তাহলে ইপি আপন ইএ হয়ে যাবে। তাহলে ট্যান আলফা যদি আমরা বলি, দেখো ট্যান আলফা যদি আমরা বলি, ট্যান আলফা হয়ে যাবে কিন্তু ইপি আপন ইএ, ইপি আপন ই, হচ্ছে না লম্ব ভূমি। তাহলে ইপি কত এটা দেখো, তাহলে sin থিটা আপন 2 cos থিটা, বাকি সব কেটে যাবে। দেখো 4/0 p/r3 1 সব কেটে যাবে, তাহলে sin থিটা আপন 2 cos থিটা হয়ে যাবে, sin থিটা আপন 2 cos থিটা। তার মানে দেখো tan আলফা সমান হয়ে যাচ্ছে হাফ tan থিটা। এইখান থেকে আমরা আলফা চাইলে নির্ণয় করতে পারি, আলফা হয়ে যাবে tan ইনভার্স হাফ tan থিটা। এইখান থেকে কিন্তু আমরা
যে নেট ইলেকট্রিক ফিল্ড তার অভিমুখ নির্ণয় করতে পারবো। আশা করি ক্লিয়ার। নেক্সট টপিক যেটা আমরা ডিসকাস করব, খুবই ইম্পর্টেন্ট টপিক ডাইপোল মোমেন্টের জন্য, যে যদি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রাখা হয় এবং সেখানে যদি একটা ইলেকট্রিক ডাইপোল রাখা হয়, তাহলে তার উপরে কত টর্ক প্রযুক্ত হবে এবং ফোর্সেই বা কত প্রযুক্ত হবে। মানে একটা আমরা ডাইপোলকে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রেখে দেখবো। আমাদের নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড সিলেবাসে নেই, কাজে আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেখবো। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হলে কি হতে পারে তার একটা আইডিয়া আমি তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু আমাদের সিলেবাসে সেটা নেই। তাহলে দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে, এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এই ইলেকট্রিক ডাইপোল থেকে, যেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে নেক্সট টপিক হচ্ছে আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু। সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়, তার আচরণ সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। তড়িৎ দ্বিমেরু। ওকে, তাহলে সুষম ইলেকট্রিক ফিল্ড মানে আমি আগেই বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো হবে সমান্তরাল সরলরেখা। এই ধরনের যদি কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে তখন তাকে আমরা বলি কি বলি, তখন তাকে আমরা বলি সুষম ইলেকট্রিক ফিল্ড। তো এটা হচ্ছে একটা সুষম ইলেকট্রিক ফিল্ড ই। এখানে একটা ডাইপোল মনে করে এইভাবে রাখা হয়েছে, দিস ইজ মাইনাস কিউ এন্ড দিস ইজ প্লাস কিউ। তাহলে কি হবে দেখো, এই ডাইপোলটা মনে করো একটা নির্দিষ্ট কোণ থিটা কোণ করে রয়েছে সাপোজ ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে। এই ডাইপোলটার অভিমুখ হচ্ছে এ বরাবর পি এবং পি সমান 2ql, তোমরা বুঝতেই পারছো, এবং ডিসটেন্স হচ্ছে 2l। পি ডাইপোলের যে ডিসটেন্স মানে যে লেন্থ সেটা 2l, এই লেন্থটা হয়ে যাবে 2l। ঠিক আছে, এবার দেখো কি হবে, এই ডাইপোলটা যে রয়েছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাহলে এইখানে এর উপরে যে ফোর্স প্রযুক্ত হবে কিউই এই পাশে, আর এইখানে যে ফোর্স প্রয়োগ হবে এইদিকে হবে দেখো কিউই, অপোজিট দিকে হবে মাইনাস কিউ আছে। তাহলে এই দুটো ফোর্স দেখো ইকুয়াল এন্ড অপোজিট, তাহলে নেট ফোর্স 0, এবং এই দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কি করার চেষ্টা, ডাইপোলটাকে এভাবে রোটেট করানোর চেষ্টা করবে, মানে একটা টর্ক প্রযুক্ত হবে। সেই টর্কটা আমরা কত তা নির্ণয় করব। কিন্তু তার আগে আমরা বলি যেখানে নেট ফোর্স, মানে যদি আমাদের একটা ইলেকট্রিক ডাইপোলকে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়, তাহলে তার উপরে যে নেট ফোর্সটা কাজ করবে সেটা সবসময় মনে রাখবে, তাহলে সে 0। কেন 0 আমি আবার ভালোভাবে লিখে দিচ্ছি, কিউ ই মাইনাস কিউ ইকুয়াল টু 0 নেট ফোর্স। কিন্তু যদি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে তো এখানে ই আলাদা হবে, এখানে ই আলাদা হবে, আবার এখানেও মাঝে যে কোনো জায়গায় ই আলাদা হবে। কিন্তু আমরা যদি এইখানে বলি ই, এখানে যদি E1 বলি, এখানে যদি E2 বলি, তাহলে কিউ E1 মাইনাস কিউ E2 এরকম কিছু একটা এক্সপ্রেশন আসবে। তার মানে যদি আমরা বলি ফর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্রের কথা যদি আমরা বলি, সুষম তড়িৎ ক্ষেত্র, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে কিউ ই বা আমরা বলতে পারি যে নেট ফোর্স আমরা যদি বলি সেটা হচ্ছে নট ইকুয়াল টু 0। কিন্তু খেয়াল রাখবে, অনেক সময় এমসিকিউ কোশ্চেন দিতে পারে যে একটা যদি নন ইউনিফর্ম অসম তড়িৎ ক্ষেত্রে যদি রাখা হয়, আচ্ছা এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, আর এটা যে নট নেট ফোর্স যেটা নট ইকুয়াল টু 0 বলছি, এটা অসম তড়িৎ ক্ষেত্র। এটা আমাদের সিলেবাসে নেই, তো আমি প্রসঙ্গক্রমে একটু বলে রাখছি। সুষম তড়িৎ ক্ষেত্রে নেট ফোর্স 0, কারণ দুই জায়গাতে ই এর মান সমান। অসম তড়িৎ ক্ষেত্রে কি হবে, নেট ফোর্স কিন্তু 0 হবে। ওকে, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা এখানে যেটা মেনলি নির্ণয় করবো সেটা হচ্ছে টর্ক। তাহলে টর্কের ডেফিনেশন অনুযায়ী কি, টর্কের ডেফিনেশন নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে কোনো একটি ফোর্স ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে যে কোনো একটি ফোর্স, টর্ককে আমরা টাউ দিয়ে প্রকাশ করি সাধারণত। তাহলে এখানে যে কোনো একটি ফোর্স বলতে কাকে বোঝাচ্ছে, কিউই। এখন এই যে দুটো কিউই রয়েছে, তাহলে যে কোনো একটা ফোর্স, কিন্তু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে, এইখানে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এটা হবে মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে দেখো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা থিটা হবে, এই ডিসটেন্স যদি 2l হয়, তাহলে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হবে 2l sin থিটা। এই ট্রায়াঙ্গেলটা থেকে বুঝতে পারছো, তাহলে হচ্ছে 2l sin থিটা। তাহলে এই ডিসটেন্স যদি 2l sin থিটা হয়, তোমরা যদি বুঝতে না পারো তোমরা এভাবে ভাবতে পারো, এটা 2l, তাহলে 2l এর এদিকের উপাংশ 2l cos থিটা, দেখো এদিকের উপাংশ 2l sin থিটা, 2l এর এদিকের উপাংশ 2l cos থিটা, এদিকের উপাংশ 2l sin থিটা, এভাবে ভাবতে পারো। তাহলে যে কোনো একটা ফোর্স হচ্ছে কত, কিউই, তাদের মধ্যবর্তী দূরত্ব কত, 2l sin থিটা। তাহলে কিউই ইনটু হয়ে যাবে 2l sin থিটা। তাহলে এটা হয়ে যাবে দেখো 2ql ইনটু e sin থিটা, e sin থিটা। 2ql কে যদি আমরা p বলি, তাহলে এটা হবে p e sin থিটা। তাহলে দিস ইজ দ্য টর্ক অ্যাক্টিং অন দ্য ডাইপোল ম্যাগনেটিউড। এটা যদি আমরা ভেক্টর ফর্ম বলি, টাউ ইকুয়াল টু, তাহলে এটা হবে p ক্রস e, p এবং e ভেক্টর ডট ক্রস প্রোডাক্ট, যেটা ম্যাগনেটিউড হচ্ছে p sin থিটা। তাহলে এটা হচ্ছে টর্ক অ্যাক্টিং অন দ্য ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এখন দেখো এই টর্কের কয়েকটা পজিশন আছে। মনে করো যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়ে যায়, ভেবে দেখো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি,
আমি কতগুলো স্পেশাল কেসের কথা এখানে বলে রাখি। তাহলে দেখো আমাদের টর্ক যেটা বেরোলো, ফাইনালি যেটা টর্কের এক্সপ্রেশন টাউ, সেটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে পিই সাইন থিটা। পিটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এখন দেখো থিটাটা আসলে কি, পি এবং ই এর মধ্যবর্তী কোণ, কিন্তু মনে করো এটা যে মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তাহলে পি এর ডাইরেকশন যদি এইদিকে হয় আর এই পাশে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, তার মানে এখানে কি হলো, পি আর ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ একই দিকে, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। সেক্ষেত্রে দেখো টাউ যেটা হয়ে যাবে সেটা হচ্ছে পিই সাইন 0, তার মানে 0, টর্ক 0 হয়ে যাবে। এটা একটা ইকুইলিব্রিয়াম পজিশন, একে আমরা বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। কি বলবো, স্টেবল ইকুইলিব্রিয়াম বা সুস্থির সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম, স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম মানে কি, দেখো এর ইকুইলিব্রিয়ামটাকে যদি আমরা সামান্য ডিস্টার্বও করার চেষ্টা করি, অর্থাৎ ডাইপোল মোমেন্ট যদি এরকম ইলেকট্রিক ফিল্ড বরাবর থাকে এবং একে যদি সামান্যভাবে নড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই আবার এরকম দূরে 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 আবার কিন্তু আগের অবস্থায় ফিরে চলে আসে। তার মানে এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম বা সুস্থির সাম্যাবস্থা। আমি চার্জের সুস্থির সাম্যাবস্থা যখন পড়েছিলাম তখনও তোমাদের এই সুস্থির সাম্যাবস্থা সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এইবারে দেখো যদি মনে করো উল্টো হয়, অর্থাৎ ডাইপোলটা যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাতেও কিন্তু টর্ক 0 হবে। দেখো ডাইপোলটা যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, মানে এই বরাবর যে ইলেকট্রিক ফিল্ড আছে সে তো ঠিক আছে, কিন্তু মনে করো ডাইপোলটা যেটা সেটা এই বরাবর আছে, পি ডাইপোল এই বরাবর আছে, তাহলে এই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, সেক্ষেত্রে টাউ তো 0 হয়ে যাবে, পি সাইন 180 ডিগ্রি। কিন্তু এইখানে যে ইকুইলিব্রিয়ামটা সৃষ্টি হচ্ছে এটা স্টেবল নয়, এটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। কেন এটাকে আমরা আনস্টেবল বা অস্থির ইকুইলিব্রিয়াম বলছি, তার কারণ দেখো যদি আমরা এটাকে সামান্য এখান থেকে নড়িয়ে দিই, তাহলে এটা ঘুরে আবার ওই পাশে চলে যাবে, মানে এর যে নিজস্ব অবস্থান সেই অবস্থান থাকছে না, এই সাম্যাবস্থা বিঘ্নিত হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম বলতে পারি। তাহলে ডাইপোলে কিন্তু এই দুটো স্পেশাল পজিশন রয়েছে, যেখানে কিন্তু টর্ক 0 হয় এবং মিনিমাম টর্ক হয়। এছাড়াও একটা পয়েন্ট রয়েছে, যদি মনে করো ডাইপোলটা এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ একদম সোজা এইভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা 90 ডিগ্রি হয়ে যাবে, সেক্ষেত্রে টাউ সমান হয়ে যাবে পিই সাইন 90 মানে 1, এবং এই টাউটা হচ্ছে ম্যাক্সিমাম টাউ, মানে ম্যাক্সিমাম টর্ক। তাহলে এর উপরে ম্যাক্সিমাম টর্ক কখন কাজ করবে, যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। ওকে, তো ডাইপোল মোমেন্ট সম্পর্কে এই কয়েকটা খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল, আমরা যেগুলো জেনে নিলাম। চলো কয়েকটা আমরা প্রবলেম সলভ করে ফেলি, তাহলে আমাদের ডাইপোল মোমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো তাহলে প্রবলেমটা কি বলছে এখানে, একটি সিস্টেমের দুটি আধান যথাক্রমে কিউ এ ইজ ইকুয়াল টু দিস এবং কিউ বি ইজ ইকুয়াল টু দিস, যথাক্রমে 0,0, -15 সেন্টিমিটার এবং 0,0, +15 সেন্টিমিটার বিন্দুতে অবস্থিত। তড়িৎ দ্বিমেরুর মান ও অভিমুখ নির্ণয় করো। বুঝতেই পারছো এখানে তড়িৎ দ্বিমেরু, কারণ হচ্ছে যে প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। কিন্তু এটা কোথায় অবস্থান করছে, দেখো কোঅর্ডিনেট সিস্টেমটা দেখে বোঝা যাচ্ছে এটা জেড অ্যাক্সিস বরাবর রয়েছে, -15 এবং +15। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা জেড অ্যাক্সিস, যার অভিমুখ হচ্ছে কে ক্যাপ। তাহলে এটা যদি মূল বিন্দু হয়, তাহলে এই পয়েন্টটা হবে দেখো 0,0, -15, আর এই বিন্দুটা হয়ে যাবে দেখো 0,0, +15। তাহলে প্রথমে আমাকে এটা ডিসাইড করতে হবে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ডাইপোল। আচ্ছা, আধান তো দুটো সেমই, ওকে, তাহলে লেন্থটা যদি 2l হয়, দেখো 2l ইজ ইকুয়াল টু বেসিক্যালি কত, 30, এদিকে আছে -15, এদিকে আছে +15, তাহলে 2l ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 30 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 30 × 10⁻² মিটার। আর যে কোনো একটা আধান নিতে পারি কিউ এবং কিউ বি এর মধ্যে, যার ম্যাগনিটিউড হচ্ছে 2.5 × 10⁻⁷ কুলম্ব। তাহলে দেখো এখানে যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা হবে পি, যার মান হচ্ছে কিউ × 2l, কেউ যদি অভিমুখ বলি তাহলে এটা কে ক্যাপ বরাবর হবে। কেন বলছি, কারণ আমরা জানি ডাইপোল মোমেন্টের অভিমুখ -q থেকে +q দিকে, এবং -qটা কোথায় অবস্থিত দেখো, -15 সেন্টিমিটার, মানে এই পাশে। তাহলে এই বরাবর হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ, ডাইপোল মোমেন্টের অভিমুখ। তাহলে দেখো মানগুলো বসিয়ে দাও, কিউ এর ভ্যালু হচ্ছে কত, 2.5 × 10⁻⁷ কিন্তু 2l এর ভ্যালু হচ্ছে কত, 30 × 10⁻² কুলম্ব মিটার। ডাইরেকশন হচ্ছে যে কে ক্যাপ। যদি একটু গুণ করে নাও, দেখো একটা শূন্য এখানে অ্যাবজর্ব হয়ে যাবে, 3 × 25 মানে 75, তাহলে হচ্ছে 75 × 10⁻⁹ কুলম্ব মিটার। ডাইরেকশন হচ্ছে প্লাস কে ক্যাপ, অর্থাৎ ধনাত্মক জেড এক্সিস বরাবর এটা হবে। ওকে, সো দিস ইজ দ্য সলিউশন অফ দিস প্রবলেম। তো ভেরি সিম্পল প্রবলেম, কিন্তু এই প্রবলেমটার মাধ্যমে তোমার ডাইপোলের মান এবং অভিমুখের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট প্রবলেম দেখো,
দুটি আধান প্লাস মাইনাস 5 মাইক্রোকুলম পরস্পর থেকে 5 মিলিমিটার দূরত্বে অবস্থিত, মানে এখানে যে ডিস্টেন্সটা খুবই কম, ডিস্টেন্সটা বলা হচ্ছে 5 মিলিমিটার, আর এদিকে যদি -5 মাইক্রোকুলম থাকে তাহলে এদিকে +5 মাইক্রোকুলম রয়েছে। ওকে, বলছে যে 10 সেন্টিমিটার দূরে অক্ষের উপর এবং লম্ব সমদ্বি খণ্ডকের উপর নির্ণয় করতে হবে, মানে এই ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার, এই পাশেই হোক সেটা বা এই পাশেই হোক মিড পয়েন্ট থেকে। তার মানে কি একটা শর্ট ডাইপোলের কথা বলছে, 5 মিলিমিটার 10 সেন্টিমিটার তুলনায় অনেক কম। তাই যদি আমরা অক্ষের উপরে বলি তাহলে ই এর এক্সপ্রেশন কি ছিল, 1/4πε0 ইন্টু 2p/r3, মনে করে দেখো এটা ছিল। এখানে আর কত, আর হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 10 × 10⁻² মিটার, আর যেখানে আধানের মান কত 5 মাইক্রোকুলম, তাহলে 5 × 10⁻6 কুলম, আর এখানে কি নির্ণয় করতে হবে, পি, পি হচ্ছে 2q × l বা q × 2l যাই বলি, q × 2l। এখানে q এর মান হচ্ছে কত 5, বা আমরা বলতে পারি 5 × 10⁻6 × 2l এর মান হচ্ছে 5 মিলিমিটার, তাহলে 5 × 10⁻3 মিটার, তাহলে এটা হলো 5 × 5 মানে 25 × 10⁻9 কিলোমিটার। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। এবার দেখেন আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে E সমান 1/4πε0 এর মান তোমরা জানো, 9 × 10⁹, 2 × p এর মান যদি আমরা বসিয়ে দিই 25 × 10⁻9 আপন r এর মান হচ্ছে কত, r এর মান হচ্ছে যে 10 × 10⁻², বা আমরা বলতে পারি 0.1, তার ফলে কি এইটা তোমরা ক্যালকুলেশন করলে E এর মান পেয়ে যাবে এত নিউটন পার কুলম। তেমনি লম্ব সমদ্বি খণ্ডকের ক্ষেত্রে যে এক্সপ্রেশন ছিল EP, সেটা হচ্ছে 1/4πε0 × p/r3 ছিল, সেক্ষেত্রে জাস্ট এই দুইটা থাকবে না, হয়ে যাবে 9 × 10⁹ ইন্টু p এর মান হচ্ছে যে 25 × 10⁻9 আপন 0.1 হোল কিউব নিউটন পার কুলম। তো এই দুটো তোমরা ক্যালকুলেশন করবে, তাহলে অক্ষের উপর আর লম্ব সমদ্বি খণ্ডকের উপর মান পেয়ে যাবে। দেখো প্রবলেমটা দেখে এটা বোঝা খুব জরুরি যে শর্ট ডাইপোল কিনা। শর্ট ডাইপোল মানে এই যে ডিস্টেন্সটা দুটো আধানের মধ্যে, সেটা এই যে যেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড চাইছে যে ডিস্টেন্সের তুলনায় অনেক কম হবে, এটা কিন্তু মনে রাখা খুব জরুরি। ওকে, চলো নেক্সট প্রবলেম দেখো। একটি তড়িৎ দ্বিমেরু যার দ্বিমেরু ভ্রামকের মান 3 × 10⁻8 কুলমিটার, এর মধ্যবিন্দু থেকে 1 মিটার দূরে যা দ্বিমেরুর অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে রয়েছে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বলে নির্ণয় করো। তোমরা এই জেনারেল পয়েন্টের কথা বলছে, যেখানে এটা যদি আমাদের একটা ডাইপোল মোমেন্ট বলি -q + q, যার এটা হচ্ছে যে মূল বিন্দু, যেখান থেকে r ডিসটেন্স, এখানে হচ্ছে একটা পয়েন্ট p, এখানে অ্যাঙ্গেল থিটা। তাহলে এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডের যে মান সেটা আমরা একটু আগে ক্যালকুলেশন করলাম, সেটা হচ্ছে p/4πε0 r³ × √3 cos² θ + 1 বাস। তাহলে p এর মান এখানে দেওয়া আছে দেখো 3 × 10⁻8। আচ্ছা 1/4πε0 এর মান প্রথম বুঝি 9 ইন্টু p এর মান দেখো দেওয়া আছে 3 × 10⁻8 আপন r³ মানে আছে 1 এর কিউব। আচ্ছা থিটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে স্কয়ার রুট হবে 3 cos² 60 + 1। তাহলে এখানে আমরা হিসাব করি 9 × 3 27 × 10⁻1 9 - 8, আর এখানে হচ্ছে স্কয়ার রুট অফ 3 × cos² 60 হচ্ছে হাফ মানে 1 এর 4 + 1, মানে স্কয়ার রুট অফ 3 এর 4 + 1, তাহলে 270 ইনটু এটা হয়ে যাচ্ছে স্কয়ার রুট অফ 1 + 3/4 এত নিউটন পার কুলম। এটা তোমরা একটু হিসাবটা করে নেবে ক্যালকুলেটরে, এত নিউটন পার কুলম। এটা হবে ইলেকট্রিক ফিল্ডের মান। জেনারেল পয়েন্টে জাস্ট এক্সপ্রেশনটা মনে রাখতে হবে, p/4πε0 r³ × স্কয়ার রুট অফ 3 cos² θ + 1। দেখো এই প্রবলেমগুলো আমি বেশ সিম্পল প্রবলেম করাচ্ছি, কারণ আমি বোর্ড এক্সামের কথা মাথায় রেখেছি, নিট বা জেইর জন্য কিন্তু নয়। প্রবলেমস গুলো থিওরি তো সবই পড়াচ্ছি, না হলে কি হবে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, সেটা ওয়ান শট ডিভিশন থাকবে না। ঠিক আছে, একটা টপিক সিরিজে অনেক, আমি জাস্ট এখানে তোমাদেরকে রিভাইজ করাতে চাইছি থিওরি কনসেপ্টগুলো ইন ডিটেলস, আর প্রবলেমসগুলো আমি জাস্ট কিভাবে করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ দেখো প্রবলেমস এমন একটা বিষয় যেটা তুমি যতই করবে শেষ হবে না। এটা নেসেসারি নয় যে আমি যতগুলো প্রবলেম পড়ছি বাস এইগুলোই করো, আর করার প্রয়োজন নেই। তোমার এই প্রবলেমগুলো যদি হয়ে যাচ্ছে এরপর তুমি বইয়ের প্রবলেম করো। আমি বলেছি তোমার কাছে যদি ছায়া প্রকাশনী বই থাকে সেই ধরনের প্রবলেম তুমি করে না, তাহলে তোমার একবার ফর্মুলাগুলো প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, বোর্ড এক্সামের জন্য ওটাই যথেষ্ট। আর অবশ্যই আমি বারবার বলছি তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছে, আমি কিন্তু হ্যান্ড রিটেন নোটস দিয়ে দেবো প্রত্যেকটা টপিক ওয়াইজ, খুব সুন্দরভাবে হ্যান্ড রিটেন নোটস আমার তৈরি আছে।
তাহলে সেই 100 এর নোটস গুলো দিয়ে দেবো, তার সঙ্গে তোমরা আমি যে প্রবলেমগুলো করাচ্ছি এই প্রবলেমগুলো করবে, আর তার সঙ্গে সঙ্গে কি করবে, তোমাদের তারপরে যদি সময় থাকে তাহলে তোমরা ছায়া প্রকাশনের বইটা সেট 1 করে নাও, সেট 1 হয়ে গেলে সময় তাহলে সেট 2 করে নাও, বাধা তো নেই কোনো কিছুতেই। ওকে, কিন্তু প্রথমে তোমাকে থিওরি কনসেপ্টস গুলো আগে ক্লিয়ার করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং গুলো ভালো করে করতে হবে, না হলে কিন্তু শুধুমাত্র ফর্মুলা বসিয়ে বসিয়ে প্রবলেমস করে জাস্ট ক্যালকুলেশন প্র্যাকটিস হবে, কোনো লাভ নেই, পরীক্ষাতে পারবে না করতে। এখানে তোমরা ফর্মুলা শিট খুলে নাও অনেক সময়, বইয়ের পিছনে যে ফর্মুলাগুলো একসঙ্গে দেওয়া আছে সেই ফর্মুলাগুলো কাছে রেখে দাও, দিয়ে তারপরে প্রবলেম করতে থাকো, খুঁজে বেড়াও কি কি দেওয়া আছে সেগুলো আমরা বসিয়ে দিই। এরকম করলে কিন্তু প্রবলেম শেখা যাবে না। মেন যে কনসেপচুয়াল ক্ল্যারিটি চাই, তবে তুমি প্রবলেমটা পড়ে বুঝতে পারবে যে কোন ফর্মুলাটা ইউজ হবে। এখন তো আমি সঙ্গে সঙ্গে পড়াচ্ছি বলে মনে হচ্ছে ইজি, কিন্তু পরীক্ষাতে তুমি একটা কোয়েশ্চেন পড়ার পরে এখানে কোন ফর্মুলাটা ইউজ হবে সেটা বোঝাও কিন্তু খুব ডিফিকাল্ট একটা বিষয় হয়ে যায় যদি তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি ঠিকঠাক না থাকে। কাজেই প্রথমে কনসেপচুয়াল ক্ল্যারিটি ঠিক করো, তারপরে প্রবলেমস করো। আমি এক একটা প্রবলেমস দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, তোমরা এরকম লট অফ প্রবলেমস প্র্যাকটিস করতে পারো। তাহলে দেখো নেক্সট প্রবলেম, একটি তড়িৎ দ্বিমেরুর দুটি আধান প্লাস মাইনাস 0.1 মাইক্রোকুলম পরস্পর থেকে 2 সেন্টিমিটার দূরে অবস্থিত। যদি দ্বিমেরুকে 10⁵ নিউটন পার কুলম মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, তাহলে এর উপর প্রযুক্ত সর্বোচ্চ টর্ক নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখলাম যে একটা যদি ডাইপোলকে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখি, তার উপরে যে প্রযুক্ত টর্ক হয় টাউ ইকুয়াল টু পি সাইন থিটা। কিন্তু আমি কয়েকটা স্পেশাল কেস বলেছিলাম যেখানে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে যে টাউটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাউ, যেটা হচ্ছে পি, এবং দেখো এটাই নির্ণয় করতে বলেছে ম্যাক্সিমাম। আচ্ছা পি কত, পি হচ্ছে 2QL, বা আমরা বলতে পারি Q ইন্টু 2L ইন্টু ইলেকট্রিক ফিল্ড ই। আচ্ছা কিউ কত 0.1 মাইক্রোকুলম, তাহলে হয়ে যাবে 0.1 ইন্টু 10⁻⁶। 2L মানে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট, দ্যাট ইজ 2 সেন্টিমিটার, তাহলে হয়ে যাবে 2 ইন্টু 10⁻² মিটার ইন্টু ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 10⁵। তাহলে সিম্পল যদি তোমরা ক্যালকুলেশন করো পেয়ে যাবে 2 ইন্টু 0.1 আছে 0.2, -6 -2 -8 -8 প্লাস 5 মানে 0.2 ইন্টু 10⁻³ এবং এটা ডাইপোল টর্কের যে একক সেটা হচ্ছে নিউটন মিটার। ওকে, so this is the torque acting on the dipole and this is the maximum torque. Okay, because theta is equal to 90 degree. এবং দেখেন বলেই দিয়েছে যে ম্যাক্সিমাম টর্ক নির্ণয় করতে, যদি সর্বোচ্চ টর্ক না বলতো তাহলে আমরা অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো কত অ্যাঙ্গেল, তখন অ্যাঙ্গেলের মানটা বসালে আমরা টর্কের মানটা পেয়ে যেতাম। ওকে, দেখো নেক্সট টপিক যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে পরিবাহী এবং অপরিবাহী পদার্থের আচরণ। মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা পরিবাহী পদার্থকে রাখা হয় তাহলে সে কিরকম আচরণ করবে, আর একটা অপরিবাহী পদার্থকে রাখা হয় তাহলে কিরকম আচরণ করবে। তো প্রথমে আমরা পরিবাহী পদার্থের ক্ষেত্রে বলি। তাহলে সাপোজ মনে করো যে এটা একটা পরিবাহী পদার্থ, এই পরিবাহী পদার্থকে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, যেখানে ই হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। তো স্বাভাবিকভাবে কি হবে, পরিবাহীর যে মুক্ত ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে মানে এই দিকে চলে আসতে চাইবে, তার ফলে কি হবে এই পাশটায় ঋণাত্মক আধান সৃষ্টি করবে এবং এই পাশটায় ধনাত্মক আধান সৃষ্টি করবে, এবং এর ফলে কি হবে দেখো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে, যে ইলেকট্রিক ফিল্ডে কিন্তু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে। এবং এইটাকে আমরা যদি ই ড্যাশ দিয়ে প্রকাশ করি দেখা যাবে পরিবাহীর ক্ষেত্রে এই ই এবং ই ড্যাশ হচ্ছে সেম, যেটা অপরিবাহী পদার্থের ক্ষেত্রে সেম হবে না, এটাই বেসিক ডিফারেন্স। তাহলে পরিবাহী পদার্থের ক্ষেত্রে দেখো তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কি আছে ই, এবং যে ইলেকট্রিক ফিল্ড ইন্টারনালি তৈরি হচ্ছে সেটাও ই। অর্থাৎ এই যে চার্জের যে সেপারেশনটা হচ্ছে দেখো পরিবাহী পদার্থের ক্ষেত্রে ফ্রিডম কি না, পরিবাহী পদার্থের ক্ষেত্রে যে চার্জটা রয়েছে সেই চার্জটা ইচ্ছামতো সেপারেট হতে পারবে অ্যাকর্ডিং টু ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড অনুযায়ী সেই চার্জটাকে এমন ভাবে ওরিয়েন্টেশন করবে যে ততক্ষণ পর্যন্ত ওরিয়েন্টেশনটা চালিয়ে যাবে যতক্ষণ না ভেতরের ইলেকট্রিক ফিল্ড বাইরের ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান হচ্ছে। তার মানে পরিবাহী পদার্থের ক্ষেত্রে যে ভেতরে নেট ইলেকট্রিক ফিল্ড সবসময় 0 হবে। যখনই কোনো একটা পরিবাহী পদার্থকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো তখনই এর মধ্যে চার্জের সেপারেশনটা এমন ভাবে ঘটবে যাতে করে এর মধ্যে নেট ইলেকট্রিক ফিল্ড 0 হয়, অর্থাৎ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড হবে সেটা ইকুয়াল অপোজিট। ওকে, তাহলে এটাই হচ্ছে মেইন কথা যেটা আমরা এর আগে ডিসকাস করেছিলাম, তড়িৎ বলরেখা যখন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে পরিবাহীর ভেতরে আসলে ইলেকট্রিক ফিল্ড শূন্য হয়, তাই তড়িৎ বলরেখা পরিবাহীর ভেতরে থাকে না, বা আমরা তড়িৎ বলরেখাগুলোকে পরিবাহীর ভেতরে অঙ্কন করি না, যেখানে ইলেকট্রিক ফিল্ড নেই সেখানে তড়িৎ বলরেখা অঙ্কন করা যায় না। ওকে, সো দিস ইজ দ্য মেইন বিহেভিয়ার অফ কন্ডাক্টর ইন ইলেকট্রিক ফিল্ড। কিন্তু যদি অপরিবাহী পদার্থ হয় বা পরাবৈদ্যুতিক পদার্থ হয় তাহলে কিছুটা আলাদা হবে। প্রথমে আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি যে পরাবৈদ্যুতিক পদার্থ বা অপরিবাহী পদার্থ মূলত দু রকমের হয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে নন পোলার, মানে মেরুবর্তী, আর একটা হচ্ছে অমেরুবর্তী নন পোলার। নন পোলার মানে হচ্ছে যার মধ্যে একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে
পোলার মানে যার মধ্যে কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে না। যেমন ধরো আমরা যদি বলি H2O, তোমরা জানো OH এই যে কনফিগারেশনটা এখানে লোন পেয়ার থাকে, তাহলে দেখো এখানে কি হবে, এখানে যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকবে সেই দুটো ডাইপোল মোমেন্ট যদি আমরা লব্ধি নিই তাহলে একটা ফাইনাল ডাইপোল মোমেন্ট আমরা পাওয়া যাবে। তার মানে এর একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট রয়েছে, সরি তাহলে এটা পোলার হবে, নন পোলার না, পোলার হবে। H2O পোলার হবে, CH4 পোলার হবে, CCl3 পোলার হবে। কিন্তু যদি আমরা বলি মনে করো CCl4, এটা নন পোলার। পোলার মানে কি, যেখানে একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে। নন পোলার মানে কি, যেখানে কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে না। পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে পোলার, তার মানে হচ্ছে এদের পজিটিভ চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টার কিছুটা দূরে অবস্থিত, তাই তাদের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট হচ্ছে। মানে এই যে পদার্থগুলো, এই পদার্থগুলো যদি আমরা বলি এরকম ধরনের একটা কনফিগারেশন হয়ে গেল যে এখানে প্লাস এখানে মাইনাস, তারপরে কি হবে, এখানে একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে যাবে। কিন্তু এদের ক্ষেত্রে কি হবে, নেগেটিভ চার্জ সেন্টার আর পজিটিভ চার্জ সেন্টার এক জায়গায় থাকবে, তার ফলে কি হবে, কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে না। তাহলে এজ এ বাল্ক যদি আমরা বলি, এটা একটা মলিকুলস এর কথা বলা হচ্ছে, তাহলে যখন একটা বাল্ক ম্যাটেরিয়াল বলবো, তার মধ্যে কি থাকবে, এরকম অনেক এরকম পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে এই ডাইপোল মোমেন্টের কোনো নির্দিষ্ট ওরিয়েন্টেশন থাকবে না, যেদিকে খুশি এরা থাকতে পারে, মানে র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকবে, যেদিকে খুশি থাকতে পারে। তার ফলে কি হবে দেখো, এদের যে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, লব্ধি যে ডাইপোল মোমেন্ট সেটা জিরো হবে। নেট যে ডাইপোল মোমেন্ট, মানে এর পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, এরও পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, কিন্তু ইকুয়ালেন্ট অপোজিট। এরও পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, এরকম নিশ্চয়ই একটা কোথাও ডাইপোল মোমেন্ট থাকবে যেটা মাইনাস এবং প্লাস, কারণ একটা বাল্ক ম্যাটারের মধ্যে এরকম বহু সংখ্যক ডাইপোল মোমেন্ট থাকবে। তাহলে কোথাও যদি আমরা এদিকে একটা ডাইপোল মোমেন্ট পাই, অবশ্যই কোথাও একটা তার অপোজিটে পেয়ে যাবো, তারপরে সব ক্যান্সেল করে দেবে এবং নেট যে ক্যাপিটাল পি ভেক্টর সেটা কিন্তু জিরোই হবে। কিন্তু দেখো যদি নন পোলার মলিকুলস হয়, নন পোলার মলিকুলস এর ক্ষেত্রে সুবিধা কি, এর মধ্যে প্রত্যেকটা মলিকুলসের কারোই কোনো ডাইপোল মোমেন্ট থাকবে না, সব পজিটিভ এবং নেগেটিভ চার্জ সেন্টার এক জায়গাতেই থাকবে। তার ফলে প্রত্যেকটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট জিরো হবে, এরো জিরো এবং নেট জিরো হবে। তার মানে দেখো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে, অর্থাৎ যখন কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় না, তখন পোলার মলিকুলস বলো বা নন পোলার মলিকুলস বলো, এদের যদি আমি নেট ডাইপোল মোমেন্ট বলি দুটোর ক্ষেত্রে জিরো। কিন্তু যদি ইন্ডিভিজুয়াল ডাইপোল মোমেন্ট বলি, এর ক্ষেত্রে আছে এর ক্ষেত্রে নেই। মানে এর ক্ষেত্রে 0+0+0 করে 0 হচ্ছে, এর ক্ষেত্রে p - p + p - p + p - p করে 0 হচ্ছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 0। কখন এটা, যখন কোনো বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়। এইবারে যদি মনে করো আমরা এখানে একটা বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে দিই, একটা যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে দেওয়া হয়, তখন কি হবে, এর ভেতরে যে ডাইপোল গুলো রয়েছে সেই ডাইপোল গুলো নিজেদেরকে এমন ভাবে ওরিয়েন্টেশন করার চেষ্টা করবে যাতে তারা ফিল্ড বরাবর সজ্জিত হয়ে যায়। কারণ এর উপর একটা টর্ক কাজ করবে। যখন একটা ইলেকট্রিক ডাইপোল একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকবে, তখন একটু আগে আমরা কি বললাম, এর উপর টর্ক কাজ করবে। টর্ক কাজ করলে সেটা কি হবে, ফিল্ড বরাবর সজ্জিত হয়ে যাবে। অর্থাৎ এই যে ডাইপোল গুলো দেখছো, এরা সবাই ফিল্ড বরাবর মাইনাস প্লাস ফিল্ড বরাবর সজ্জিত হয়ে যাবে। এবং দেখো এই প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, এবং এই পাশের যে মাইনাস, এই পাশের যে প্লাস, তারা ভেতরে একটা কি করবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। দেখো যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডের অপোজিট অবশ্যই, কিন্তু পরিবাহী পদার্থের থেকে সামান্য আলাদা, যে এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান হতে পারবে না। তাহলে এখানে যে নেট ইলেকট্রিক ফিল্ড থাকবে সেটা E - A ড্যাশ, তাহলে ই নেট যদি আমরা বলি সেটা হয়ে যাবে E - A ড্যাশ। এখানেও তাই হবে, কিন্তু এখানে প্রথমে কি হবে, দেখো যখনই আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, প্রথমে কি হবে, প্রথমে এই যে যাদের পজিটিভ চার্জ সেন্টার এবং নেগেটিভ চার্জ সেন্টার একই জায়গায় ছিল সেগুলো প্রথমে ডিসপ্লেসড হবে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের অভিমুখে পজিটিভ চার্জটা চলে যাবে আর ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে নেগেটিভ চার্জটা চলে আসবে। সেক্ষেত্রে এই ডাইপোল গুলো কিন্তু এইভাবে সজ্জিত হতে শুরু করবে, তাহলে দেখো মাইনাস প্লাস, তাহলে কি হবে, এই প্লাস মাইনাস কেটে যাবে, এদিকে মাইনাস এদিকে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আবার সেই একই রকম কিন্তু ভেতরে একটা অপোজিট ইলেকট্রিক ফিল্ড E ড্যাশ সৃষ্টি করবে, এবং নেট যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা কিন্তু E - E ড্যাশ।
তার মানে আলটিমেটলি দেখো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতিতে পোলার মেরুবর্তী অথবা অমেরুবর্তী অপরিবাহী পদার্থ একই ধরনের আচরণ দেখাচ্ছে বাহ্যিকভাবে। কিন্তু দেখো যখন আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করিনি তখনও কিন্তু বাহ্যিকভাবে ইলেকট্রিক ফিল্ড বাহ্যিকভাবে কিন্তু ডাইপোল মোমেন্ট দুজনের ক্ষেত্রে জিরো ছিল, কিন্তু ইন্টারনালি এদের ডাইপোল মোমেন্ট ছিল। অর্থাৎ যদি আমি ওভারঅল মলিকুলস বাল্ক ম্যাটারটার কথা বলি, বাইরে থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে ইলেকট্রিক ফিল্ড যখন আমরা দিচ্ছি না তখনও দুজনের যেরকম বিহেভিয়ার, ইলেকট্রিক ফিল্ড যখন দিচ্ছি তখনও দুজনের বিহেভিয়ার সেম, কিন্তু শুধুমাত্র মেকানিজমটা একটু আলাদা। নন পোলারের ক্ষেত্রে কি হচ্ছে না, প্রথমে সেপারেশন হচ্ছে, তারপর ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হচ্ছে। এখানে অলরেডি সেপারেশন ছিল, এরা সজ্জিত হচ্ছে ফিল্ড বরাবর, তারপর ডাইপোল মোমেন্ট সৃষ্টি করছে। তাহলে ফিল্ড বরাবর যে সজ্জিত হয়ে যাবে সে একটা ইলেকট্রিক ফিল্ড ভেতরে তৈরি হচ্ছে। এদের ডাইপোল মোমেন্ট আগে থেকেই ছিল, এরা ফিল্ড বরাবর সজ্জিত হচ্ছে। এদের ডাইপোল মোমেন্ট আগে থেকে ছিল না, প্রথমে সেপারেট হচ্ছে তারপর ফিল্ড বরাবর সজ্জিত হচ্ছে। যখন বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড ছিল না তখন এর ডাইপোল মোমেন্ট জিরো ছিল, কিন্তু সবগুলা সাম করে জিরো পাওয়া গেছিল। এরও ডাইপোল মোমেন্ট জিরো ছিল, কিন্তু প্রত্যেকটা জিরো তাই জিরো ছিল। কিন্তু ওভারঅল ম্যাটারটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কিন্তু ইফেক্টটা মানে বাইরে থেকে যে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা সেম, সেটা হোক এক্সটার্নাল ফিল্ডের উপস্থিতিতে বা এক্সটার্নাল ফিল্ডের অনুপস্থিতিতে। So this is also very important topics for exam purpose. What is the behavior of conductor and non-conductor materials in electric field, external electric field? Okay, so আশা করবো ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে তোমাদের সমস্ত যে কনফিউশন ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। তাও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। ওকে, তো এইভাবে তোমরা আমাদের সাথে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি কিন্তু ওয়ান শট ভিডিওর মাধ্যমে এইভাবে প্রত্যেকটা টপিকসই ধীরে ধীরে করে চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়ার। এবং এই যে ভিডিও ফ্রিকোয়েন্সি তোমাদের সাপোর্ট থাকলে আরো বেড়ে যাবে। মানে এখন যেমন ধরো সপ্তাহে 2টো করে আসছে, পরের সপ্তাহে 3টে করে আসবে, 4টে করে আসবে, তাহলে আমাদের সিলেবাস আরামসে শেষ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।